আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নিবীরের মুখে দাঁড়িয়ে, প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে। এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা কিছু তৎপরতাও দেখছেন, আমরা প্রতিনিয়ত আলাপ করছি। যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনাপ্রধান নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজকেও সেনাপ্রধান তৎপর, এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেনা সূত্র যেটি বলছে যে সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সাক্ষাতের সময় সেনাপ্রধান তার চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। 21শে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন। যাই হোক, তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সর্বোচ্চ রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা, তারপরে প্রধান বিচারপতি, ধারাবাহিকভাবে 2 দিনের ব্যবধানে, 2 দিনের মধ্যে বলা যায় দেখা করলেন। তাহলে কি একটা পরিবর্তন আসন্ন? পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে। পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নাকি আবার 111 টাইপের একটি সরকার গঠিত হবে। এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। আবার প্রধান বিচারপতি আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন, সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের রিটের রায় ইতিমধ্যে হয়ে গেছে। হাইকোর্টের রিটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ, এবং রিভিউটার ডেট আছে আগামী 21শে অক্টোবর। সবকিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এখন সংবিধান, আদালতের রায়, সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কিনা। অপেক্ষাটা যদি না হয় তাহলে কি 111 টাইপের একটা সরকার গঠিত হবে? এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে। এখন দেখা যাক, আমরা দেখছি, অপেক্ষা করছি যে আসলে কি হয়। এরকম অগ্নুৎপাত গত 1 বছর ধরেই মাঝে মাঝেই হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয়, আবার 1 মাস পরে আবার অগ্নুৎপাত শুরু হয়। এখনকার অবস্থাটা এমন। যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন, গতকালকেও বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির, রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থির, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থির, ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিরতার মধ্যেই আছে, যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে। সবকিছু মিলে একটা লেজে গোবরে অবস্থা। এই লেজে গোবরে অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে, নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিংবা অক্টোবর
পর্যন্ত আদালতের রায়, এবং আদালতের আগামী 21শে অক্টোবর সেই রায়ের প্রেক্ষিতে কিছু হবে কিনা, নাকি আরো শুনানির দিন ধার্য হবে কিনা, নানান প্রশ্ন আছে। এখনকার অগ্নুৎপাত যদি থেমে যায় তাহলে হয়তো আবারও 2 মাস ডিলে হয়ে যাবে। ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপাদাপি লাফালাফি হোক না কেন ডিসেম্বর লেগে যাবে। সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে। এখনকার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল হেডলাইন দেখে বুঝতেই পেরেছেন বিষয়। ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে, নূরের শুভারম্ভ কোথায় শেষ, এই নিয়ে জোর চর্চা বাংলাদেশের সব মহলে। স্বয়ং ইউনূস সাহেব এবং যারা তার সরকারের পক্ষে তারা যেমন বলছে কথা, তেমনি যারা বিপক্ষে তারাও খুশি হচ্ছে কথা ভেবে যে এতদিনে ভারত এগিয়ে এলো, এবং এজন্য এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে, সেই রাত শেষ হতে চলেছে। কিন্তু সত্যি কি ভারতের ভূমিকা আছে এই যে নূরকে পেটানোর ঘটনায়? দেখুন, এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন। এবি পার্টির নেতা, পেট পাতলা ব্যারিস্টার হিসেবে যার খুব নাম আছে, সেই ব্যারিস্টার ফুয়াদ কোন রকম রাখো ডাকো না করে বলেছেন যারা মেরেছে তাদের উর্দি খুলে মেরে ফেলে ভারতের পতাকায় মুড়ে পাঠিয়ে দাও ভারতে। অর্থাৎ নূরকে মেরেছে সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর ওপর বিশেষ করে জেনারেল ওয়াকারের ওপরে পুরনো রাগ আছে এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের। কয়েক মাস আগে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কুকুর বলে গালি দিয়েছিলেন। কুকুর। খবর পেয়েছিলাম তার জেরে সেনা তার বিরুদ্ধে খুব বড়সড় ব্যবস্থা নেয়নি, মানে রামপ্যাদানি যাকে বলে সেটা দেয়নি, তবে সেনা হেডকোয়ার্টারে ডেকে কান ধরে তাকে নাকি উঠবোস করানো হয়েছিল। সেই রাগ আছে কিনা তার জন্য কিনা কে জানে। তবে এবার তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন নূরকে মেরেছে সেনা। আর সেনা কেন মেরেছে? কারণ ভারতের কাছ থেকে নির্দেশ পেয়েছে বলেই মেরেছে। সুতরাং সেনার যে সব যারা জওয়ানরা যারা মেরেছে তাদের উর্দি খুলে হাফ মারা নয়, একেবারে ফুল মেরে বডি ভারতের পতাকায় মুড়িয়ে পাঠিয়ে দাও ভারতে। এইটা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। একেবারে এতটা স্পষ্ট করে না বললেও এনসিপির নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি তাদের প্রতিক্রিয়া অনেকটা ওই ব্যারিস্টারের মতো। এই ঘটনার পেছনে ভারতের হাত দেখছেন অনেকেই, ফ্যাসিবাদী হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার হাতও দেখছেন অনেকেই। যদিও মূল প্রশ্নটি কেউ করছেন না, সেটা এড়িয়ে যাচ্ছেন। কেউ এই প্রশ্নটি করছেন না যে জাতীয় পার্টির অফিসে নূর এবং তার দলবল কেন গিয়েছিলেন। এমন নয় যে নূরের গণ অধিকার পরিষদের পার্টি অফিস আর জাতীয় পার্টির অফিস এ দুটো পাশাপাশি। গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরনো পল্টনের বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে। অন্যদিকে জাতীয় পার্টি বা জাপার কার্যালয় ঢাকার কাকরাইল এলাকায়, যা পুরনো পল্টন থেকে বেশ দূরে। আর জাতীয় পার্টির অফিসে চায়ের নিমন্ত্রণ তো ছিল না আমাদের নূর সাহেবের। সুতরাং কারণ জাপা আছে ফ্যাসিস্ট হাসিনার জোটে, আর নূর আছেন তো ওই টোকাই বিপ্লবীদের জোটে। একসাথে চা খাওয়ার তো প্রশ্ন ওঠে না, চা খাওয়ার নিমন্ত্রণেরও প্রশ্ন ওঠে না। আসলে নূর দলবল নিয়ে জাপার অফিসে চড়াও হয়েছিল পেটানোর উদ্দেশ্য নিয়ে। কেন পেটানো? কারণ এমন একটা খবর এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে যে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসার পরিকল্পনা করছে দেশে। কারণ এখনো নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী জাতীয় আওয়ামী লীগের নিবন্ধন নেই এখন। সুতরাং
তারা নাকি জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ফিরে আসছে। আর সেটা যদি হয় তাহলে বিএনপি, জামাত, এনসিপি নয়, ক্ষমতায় আসবে জাপা এবং জাপার বকলমে আওয়ামী লীগ। এটা যাতে না হতে পারে তার জন্য শান্তিপূর্ণ পথে জাপাকে, আবার বলি শান্তিপূর্ণ অহিংস পদ্ধতিতে জাপাকে কেলানি দিতে নূরবাবু সদল বলে যান জাপায়। নূর নিজে বলেছেন তারা নাকি অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন। তা আন্দোলন করছিলেন তো জাপার বিরুদ্ধে কেন? কিন্তু এমন ভাবে উল্টে কচু ধরবে গাল, যে কচু উল্টে গাল ধরছে সেটা জানা ছিল না। যে সেনাবাহিনী গোপালগঞ্জে নাহিদ হাসনাতদের বাঁচাতে গুলি চালিয়ে ডজন দুয়েক মানুষকে কমপক্ষে কবরে পাঠিয়েছে, তারা বিপ্লবের অগ্রপথিক নূরকে না বাঁচিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করবে এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আর এই জন্যই উঠে এসেছে ভারতের জড়িয়ে থাকার সম্ভাবনা। বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন? শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে। সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে, এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকারুজ্জামানের কাছে। তারপর যা করেছে ওয়াকারুজ্জামানের এবং তার বাহিনী, যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে, ঘুমিয়ে থাকে, সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমন ভাবে আড়ং ধোলাই দেবে, এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার। যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে, তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি? যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে, পুরোটা এখনো সামনে আসেনি, তবে খুব শিগগির আসবে, নিশ্চিত বলা যায়। এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া। আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে, আর আমেরিকা হচ্ছে ইউনূসের বাপ, সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ, এবং যারা সবারও বাপ হচ্ছে আমেরিকা। আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও। জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন, কিন্তু সেখানে এমন ক্রস কানেকশন যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত, এখন হিন্দি চিনি ভাই ভাই। আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতায় ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর। সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না। পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফকে যেরকম মনমরা মুখ চোখ নিয়ে দেখা গেছে, তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। এই বড় কিছুর শুভারম্ভ হলো নূরকে পিটিয়ে। এবার বাড়বে এই পর্ব। এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই। নিজের ভালো পাগলেও বোঝে, আর ওয়াকার সাহেব যে পাগল নন এ কথা তার অতি বড় শত্রুও মানবেন। আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই। ভেঙে যাচ্ছে কেন, ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে। ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার। এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে। আর একটু অপেক্ষা। এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স, যে তিনি ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত। 200 দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন, ইন্টার্নশিপ, সেটা তার পক্ষে যথেষ্ট। তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। এই আনন্দের জন্য
অপেক্ষা চলছে। এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না, এটা মনে রাখবেন। আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, পেছাবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিইউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে। পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, সেটা বেঁচে গেছে। নূরেরও কপালের জোর হয়তো হবে, কিংবা আরো কিছু ভুগতে হবে, তার জন্য হতে পারে। আজ এই 1 সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে। ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে। আমি অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই। যদি ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয়, তবে এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপের ভয়ে ওয়াকার 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছিলেন, সেই ভয় এখন কেটে গেছে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, গত দিন 7 ওই যে গত সোমবারের পর থেকে যে আমাদের চলে গেলেন ট্রাম্প সাহেব, অন্তরালে চলে গেলেন, আত্মগোপনে চলে গেলেন। তারপর থেকে সেই দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় যে মার্কিন দূতাবাস, তার ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান্ড জেকবসন, সেই জেকবসনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যিনি এত দৌড়দৌড়ি করছিলেন, এমনকি দৌড়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, সবার সাথে দেখা করছিলেন, মিটিং করছিলেন, হঠাৎ তিনি কেন চুপসে গেলেন? তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এটা দেখেছেন তো? এত ব্যস্ত ট্রেসির এই চুপসে যাওয়াটা কিন্তু এমনিতে নয়। কারণ ওই বিসমিল্লাহ গলত ফাঁসাতে গিয়ে, ভারতকে, মোদীকে ফাঁসাতে গিয়ে ট্রাম্প সাহেব ভারতের বড় সুবিধা করে দিয়েছে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের এমন আত্মার সম্পর্ক যে ভারতের সুবিধা মানে বাংলাদেশেরও সুবিধা। নূর দিয়ে শুরু হলো, এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ। এবং সেই কাজটা যে খুব দেরি করে হবে এটা কিন্তু মনে করবেন না, শুরু হয়ে গেছে এবং শুভস্য শীঘ্রম, শেষটাও হবে